ভারতের গণতন্ত্রে এখন নতুন এক ট্রেন্ড চলছে। রক্তের সম্পর্ক নয়, নথির সম্পর্কই আসল। কাগজে যদি বাবা লেখা থাকে তবে তিনিই বাবা, আর যদি কাগজে অন্য কারো নাম বসে যায় তবে বাস্তবের বাবার অস্তিত্বও কেমন যেন ফিকে হয়ে যায়। এই কাগজ নির্ভর যুগে এই কোচবিহারের দিনহাটা থেকে উঠে এলো এক অদ্ভুত গল্প, যেখানে একজন মানুষ কাগজে কলমে নিজের বাবা বদলে ফেলেছেন, নাগরিকত্বও বদলেছেন, আর রাজনৈতিক পরিচয়ও সময় মতো পাল্টেছেন। এই ঘটনাকে নিছকই অপরাধের খবর বলে পাশ কাটানো যায় না, বরং এটা আমাদের আমলাতন্ত্র, রাজনীতি এবং নথির ওপর অন্ধ নির্ভরতার এক অসাধারণ ব্যঙ্গচিত্র। যেন গোটা সিস্টেমটাই বলছে বাস্তব কে, নথি সত্য, বাকিটা কল্পনা। ঘটনার কেন্দ্রবিন্দুতে ওমর ফারুক ব্যাপারী। দীর্ঘদিন ধরে তিনি বসবাস করছিলেন কোচবিহারের দিনহাটার চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েতে। অভিযোগ উঠেছে তিনি এক ভারতীয় প্রৌঢ়কে নিজের বাবা দেখিয়ে আধার, ভোটার কার্ড সহ একাধিক সরকারি নথি তৈরি করেছিলেন। অর্থাৎ বাস্তবে না থাকলেও কাগজে তিনি হয়ে গেলেন ওই ব্যক্তির সন্তান। একেবারে নতুন সমাজবিজ্ঞান যেন। বায়োলজিক্যাল ফাদার নয়, ডকুমেন্টাল ফাদার। চৌধুরীহাটের চায়ের দোকানে বসে কেউ কেউ মজা করে বলতেই পারেন, আগে পিতৃ পরিচয় লাগতো জন্মে, এখন লাগে ফর্ম ফিল আপে। এই ঘটনার মধ্যে দিয়ে যেন নতুন এক ভারতীয় দর্শন সামনে এলো, আমি আছি কারণ আমার কাগজ আছে। এই গল্পের সবচেয়ে রসালো অংশ হলো রাজনৈতিক অধ্যায়। অভিযোগ উঠেছে ওমর ফারুক একসময় শাসক দলের সক্রিয় কর্মী ছিলেন, অর্থাৎ তিনি শুধু নথির নাগরিক নন, ভোটের রাজনীতিরও অংশ ছিলেন। রাজনীতির ক্ষেত্রে এই ঘটনাটি যেন আরও ব্যঙ্গাত্মক, কারণ ভারতে রাজনীতিতে মতাদর্শ বদলানো খুব কঠিন নয়, কিন্তু এখানে তো নাগরিকত্বের প্রশ্নই উঠে গেল। একসময় তিনি করতেন তৃণমূল, পরে আর করেন না, এমন দাবি তার নিজের মুখেই। এখানে ব্যঙ্গটা সবচেয়ে তীব্র, কারণ রাজনীতিতে দলবদল হয়, মতাদর্শ বদল হয়। এখন কি নাগরিকত্ব দলবদলের মতোই একটা নমনীয় ব্যাপার হয়ে গেছে? গ্রেপ্তারির ঘটনাকে সম্পূর্ণ রাজনৈতিক চক্রান্ত বলে দাবি করেছেন ওমর ফারুক ব্যাপারী। তার বক্তব্য, একসময় তৃণমূল করতাম, এখন করি না। 2023 সালের পঞ্চায়েত নির্বাচনে তিনি নির্দল প্রার্থী হিসেবে পঞ্চায়েত সমিতির আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সেই সময় তৃণমূল কংগ্রেসের এক প্রার্থীর সঙ্গে তার সংঘর্ষ হয় এবং সেই ঘটনার জেরেই তাকে ফাঁসানো হয়েছে বলে দাবি করছেন ওমর ফারুক ব্যাপারী। শুনুন। উনি প্রত্যেক মাসে সাহেবগঞ্জ থানা অজিতবাবুকে 2 লাখ টাকা দেয়। ওনার সাথে আমার 2023 সালে মারপিট হয়। হওয়ার কারণে তখন থেকে আমার পিছিয়ে লাগছে। আমি টিএমসি এখন করি না, আগে দলটা করতাম, এখন করি না। যার কারণে একটা গেম প্ল্যান করে আমাকে ফাঁসানো হয়েছে। আমি দেশবাসীর কাছে অনুরোধ করে কই, আপনারা একটা সুস্থ বিচার করবেন। এসে বেশি কিছু বলার নেই আমার। আর আমি যদি মারা যাই, এজন দায়ী থাকবে সাহেবগঞ্জ থানার ওসি দায়িত্ব মারা গেলে, কারণ আমাকে মানসিক টর্চার করা হচ্ছে। দিনহাটা মহকুমা আদালতের সরকারি আইনজীবী জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতেই গ্রেপ্তার করা হয়েছে এবং আদালত 4 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। মৃগাঙ্ক সেনগুপ্ত বক্তব্যে আইনের কাঠামো স্পষ্ট। তিনি ব্যঙ্গটা এখানেই, আইন বলছে তদন্ত চলবে, সমাজ বলছে গল্পটা সিনেমার থেকেও বেশি নাটকীয়। সরকারি আইনজীবী মৃগাঙ্ক সেনগুপ্ত কি বলছেন শোনাবো আপনাদের। ওমর ফারুক ব্যাপারীকে আজকে গ্রেপ্তার করা হয়েছে, কোর্টে আনা হয়েছে, তাকে 4 দিনের পুলিশ হেফাজতে দেওয়া হয়েছে তদন্তের স্বার্থে। কিন্তু আমার যেটা কোর্টে তার নিযুক্ত উকিলবাবু হিসাবে এটা কোর্টের মধ্যে আমার বলার ছিল যে পুলিশ তার এখতিয়ার বহির্ভূত কাজ করে একজনের এগেনস্টে ভুলভাল কেস রেকর্ড করছে। কারণ যে মানুষটার নাম আমার আপনার প্রত্যেকেরই নাম এই খসড়া ভোটার তালিকায় আছে, থাকার পরেও আমরা নিজেরাও জানি না যে যখন ফাইনাল ভোটার লিস্ট আসবে তখন আমাদের নাম থাকবে কি থাকবে না। এই অবস্থাতে পুলিশের যেটা বক্তব্য, কোর্টে এসে আজকে ওনারা বললেন, একটা অভিযোগ পেয়ে অভিযোগকারিনী অভিযোগ করলেন যে ও আমার সন্তান নয়, সেই হিসাবে আমার নামটা ব্যবহার করে সে ভোটার লিস্টে নাম তুলেছে। এটা ছিল মূল অভিযোগ। সেক্ষেত্রে পুলিশ কি করে এই তদন্তটা এই মুহূর্তে করবে আমার মাথায় ঢুকছে না। আমি কোর্টকে এটাই বলছিলাম যে যেটা অনগোয়িং এসআইআর প্রসেসে এটা সম্ভব না, যে ক্ষেত্রে ডিএমেরও ক্ষমতা নেই, এসপিরও ক্ষমতা নেই, ডিজি এবং সিইও এবং সেন্ট্রাল ইলেকশন কমিশনের যে মহামান্য জ্ঞানেশ কুমার আছেন সেও বলে দিয়েছে যে এই মুহূর্তে অনগোয়িং এসআইআর প্রসেসে কারো কোনো কিছুর ভেতরে ঢোকার এখতিয়ার নেই, কোনো কাগজপত্র দেখারও ক্ষমতা নেই। পুলিশ এখানে বললো আরও কিছু কথা বলে পুলিশ আমাদের সঙ্গে, আমরা সেই কোর্টে বলেছি। এবং সবচেয়ে ইন্টারেস্টিং যে 2023 সালের পঞ্চায়েত নির্বাচনে ওমর ফারুক ব্যাপারী দিনহাটা 2 নম্বর পঞ্চায়েত সমিতি চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েতের একটা গ্রাম সংসদ থেকে পঞ্চায়েত সমিতির প্রার্থী ছিলেন।
তারপরেও তার এগেনস্টে এরকম একটা মিথ্যা মামলা পুলিশ দায়ের করলেন কারো একজন অভিযোগকারিনীর অভিযোগ পেয়ে, এবং তাকে আজকে কোর্ট 4 দিনের রিমান্ডে দিলেন। আমরা রিমান্ডের বিরোধিতা করেছিলাম, রিমান্ড থেকে ও আসুক, তাহলেই আরো প্রমাণ হয়ে যাবে যে মামলাটা কতটা ফলস, এবং ও এই মামলার থেকে বেকসুর খালাস, এবং আমি খালাস শুধু বলবো না, এই মামলা ওর এগেনস্টে দাঁড়াবেই না, সেটা ভবিষ্যতে প্রমাণ হয়ে যাবে, সেটা আমরা প্রমাণ করে দেবো। অন্যদিকে ধৃতের আইনজীবীর বক্তব্য, চূড়ান্ত তালিকা প্রকাশের আগে গ্রেপ্তার আইন বিরুদ্ধ মাসুদ হাসানের যুক্তি আইনি দিক থেকে যথার্থ হতে পারে, কিন্তু প্রশ্নটা থেকে যায় তালিকা চূড়ান্ত না হলে কি নাগরিকত্ব অস্থায়ী হয়ে যায়? ধৃতের আইনজীবী মাসুদ হাসান কি বলছেন শুনুন। এচারণ বিবি নামে একজন ভদ্রমহিলা গত 17/2/2026 তারিখে সাহেবগঞ্জ থানায় একটি এজাহার করে বলে যে খয়বর তার স্বামীকে বাবা বানিয়ে একজন ব্যক্তি ওমর ফারুক ব্যাপারী ভোটার তালিকার নাম তুলেছে, যেটা কিনা একদমই মিথ্যা। এবং খয়বর ব্যাপারী ওমর ফারুক ব্যাপারী বলে কোনো পুত্র সন্তান নেই। সেই মামলায় পুলিশ তদন্তে নামে এবং তদন্তে নামে দেখতে পারে যে এই ওমর ফারুক ব্যাপারী অ্যাকচুয়ালি ইন্ডিয়ান সিটিজেন নয়। অভিযোগ ওঠে যে সে ভারতীয় নাগরিক নয়, সে বাংলাদেশি নাগরিক। সেই অভিযোগের ভিত্তিতে আজকে সাহেবগঞ্জ থানার পুলিশ ওমর ফারুক ব্যাপারীকে মহামান্য এসিজেএম 2 আদালতে প্রেরণ করে এবং 7 দিনের পিসিপিআর করে, কিন্তু মহামান্য আদালত 7 দিনের তার জামিন নামঞ্জুর করে তাকে 4 দিনের পিসিপিআর প্রেরণ করে। আমি সরকার পক্ষের আইনজীবী মীমাংসা সেনগুপ্ত। এসআইআর এর আবহে কি জানতে পারলো? হ্যাঁ, এসআইআর এ হিয়ারিং এর সময় জানতে পারলো এই ভদ্রমহিলা যে তার স্বামীর নামে ওমর ফারুক ব্যাপারী নামে একটা পুত্র সন্তান আছে, যেটা কিনা ঠিক নয়। এটা তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী হওয়া মানে শুধু পতাকা ধরা নয়, ভোটের রাজনীতির অংশ হওয়া। তাহলে প্রশ্ন উঠতেই পারে, নথি যদি নকল হয় তবে ভোটার তালিকায় নাম উঠল কিভাবে? আর যদি নাম ওঠে তবে গণতন্ত্রের ছিদ্রটা কোথায়? গণতন্ত্র কি এতটাই উদার যে আগে ভোটার বানায় পরে সন্দেহভাজন বানায়? ঘটনার আরেক চমকপ্রদ দিক সামনে আসে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ছবিকে কেন্দ্র করে। সেখানে দেখা যায় ওমর ফারুক আনসার বাহিনীর পোশাকে, হাতে বন্দুক। অভিযোগ অনুযায়ী তিনি একদিকে ভারতের পঞ্চায়েত রাজনীতির সঙ্গে যুক্ত, অন্যদিকে আবার বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। এ যেন এক আন্তর্জাতিক বহুমুখী প্রতিভা। দিনে ভারতীয় ভোটার, রাতে বাংলাদেশি জওয়ান। এমন মাল্টিটাস্কিং সাধারণ নাগরিকের পক্ষে সম্ভব নয় বলেই মনে হয়। বাংলাদেশ আনসার বাহিনীর পোশাকে ছবি ভাইরাল হওয়ার পর থেকেই শুরু হয় বিতর্ক। এখানে ব্যঙ্গটা হলো, আমরা এখন নাগরিকত্ব নির্ধারণ করছি ছবি দেখে। আগে মানুষ পাসপোর্ট দেখাতো, এখন দেখায় ফেসবুক পোস্ট। বাস্তবের প্রমাণের জায়গা দখল করে নিচ্ছে ভার্চুয়াল ইমেজ। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি।